আজকে তোমাদের ক্লাস 10-এর যে কবিতা পাঠ্য সেটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা। ক্লাস শুরুর আগে তোমরা সবাই তোমাদের সমস্ত হাইলাইটার, কলম, পেন যা যা প্রয়োজন এবং অবশ্যই পাঠ্য যে বই, যে কবিতাটা যেখানে রয়েছে সেটা সামনে রেখে খুব মন দিয়ে ক্লাস করতে তোমরা শুরু করবে। এবং স্লাইড তো চলছেই, এখানে তো দেখা যাচ্ছেই, কিন্তু তোমাদের চোখের সামনে যেন টেক্সটটা অতি অবশ্যই রাখা থাকে, এটা একটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। এবং তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা করোনি, লাইক করবে, কমেন্ট করবে, এবং যে বন্ধুরা চ্যানেলটির কথা জানে না তাদের মধ্যে এটা ভাগ করে নেবে, তোমরা শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে। এবং ক্লাস কেমন লাগছে, তোমরা কতটা উপকৃত হচ্ছ, কেমন লাগছে, এটা অতি অবশ্যই কিন্তু মনে করে তোমরা এটা কমেন্ট করে জানাবে। এবং যেটা খুব বেশি করে বলার, যে সময়কে একেবারেই খুব হেলায়, খুব বইয়ে দেওয়ার সময় কিন্তু এটা নয়। জীবনের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক, তো সেইটা তোমরা কিন্তু খুব ভালো করে এখন থেকেই তার প্রস্তুতি নাও। পরবর্তীতে কোনো একদিন হবে পরীক্ষার আগে পড়াশুনো করে হয়ে যাবে, এটা কিন্তু কখনোই মাথায় রেখো না। এখন থেকেই খুব ভালো করে, খুব সুন্দর করে পড়াশুনো তোমরা করো। আর এসবি বাংলা তো তোমাদের সাথে রয়েইছে, তোমাদের বন্ধুর মতো তোমাদের কাছে তো রয়েইছে। তোমাদের যতটা সাহায্য করা যায়, যেভাবে সাহায্য করা যায়, যেভাবে সাহায্য করলে তোমরা উপকৃত হবে, সেটাই নিরলসভাবে, নিরন্তরভাবে কিন্তু এসবি বাংলা করে চলেছে। আজকে যে কবিতা আমরা পড়ব সে কবিতার নাম অসুখী একজন, অর্থাৎ সুখী নয় এমন একজনের কবিতা। অসুখী একজন কে লিখেছেন পাবলো নেরুদা। জন্ম মৃত্যুর সালটা একটু দেখে নেবে, 1904 এবং 1973। তিনি রাজনীতিবিদ ছিলেন। নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। তার যে আসল নাম, মূল যে নাম, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। সেটা হলো নেকতালি রিকার্দো রেইন্স বাসলতো। এটা একটু খেয়াল রাখবে। এবং কিভাবে এই পাবলো পিকাসোর থেকে নামকরণটি হয় সেটা তিনি খেয়াল করবে। এবং তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত সময়ের মধ্যে দিয়ে কিভাবে প্রেমের গান গেয়ে চলেছেন আমাদের মনে পড়বে আমাদের বাংলা ভাষার যে কবি কাজী নজরুল ইসলাম। তিনি যেমন বিদ্রোহের কবিতা লিখেছেন, পাশাপাশি ওই সব আশ্চর্য সব প্রেমের, ভালোবাসার গান তিনি কিন্তু রচনা করেছেন। এটা কিন্তু আমরা খুব ভালো করে, খুব মন দিয়ে, সুন্দর করে মনে রাখবো। তার কিছু কিছু বইয়ের নাম আমরা মনে রাখবো: 20টি প্রেমের কবিতা, একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন। 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়ে তার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা। তো একজন কবিকে জানতে হলে তার জন্ম মৃত্যু সালের পাশাপাশি তার রচিত যে আমাদের পাঠ্য বই সেটিকে বাদ দিয়ে তার আর যে সমস্ত লেখা সেটি সম্বন্ধেও কিন্তু আমাদের একটু অবহিত হয়ে নেওয়া, একটু জেনে নেওয়া ভীষণভাবেই প্রয়োজন। শুধু টেক্সটটা পড়িয়ে দিলাম, বা গল্পে কি ছিল বা কবিতায় কি ছিল এটা বলে দিলাম, বা সেখান থেকে আমার মনে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বলে দিলাম, এইভাবে পড়াশুনো করার পরিপন্থী কিন্তু আমি নই। শুধু আমি কেন, যারা সত্যি সত্যি কোনো টেক্সটকে ভালোবেসে খুব গভীরভাবে, নিবিড়ভাবে পড়তে চায়, তারা কেউই এই মতাদর্শে বিশ্বাসী নয়। তোমরাও আমার বিশ্বাস এইভাবে পড়াশুনো করবে না, যে গেলাম, নোট বই পড়লাম, কতগুলো নোট নিলাম, মুখস্থ করলাম, পরীক্ষার হলে গেলাম, উগড়ে দিলাম। এভাবে পড়াশুনো করা যায় না। টেক্সটটা যেটা আছে এটা আমাদের সাহিত্য, এটা তোমাদের বিজ্ঞানের কোনো সূত্র নয়, অঙ্কের কোনো সমাধান নয়। এটা সাহিত্য যা জীবনের সঙ্গে সঙ্গে পাশাপাশি চলে, জীবন থেকে উঠে আসে। সেটাকে বুঝতে গেলে খুব আত্মীকরণটা খুব প্রয়োজন, গভীরভাবে ভিতর থেকে খুব আত্মীকরণ করা প্রয়োজন, অর্থাৎ খুব ভালোভাবে বোঝা উচিত সেটাকে। তো সেটা বুঝতে গেলে তোমাদের কবিতার প্রত্যেকটি লাইন, শব্দকে ধরে ধরে বুঝতে হবে। তো আমার বিশ্বাস তোমরা সেটা করছো এবং করবে। এবং এসবি বাংলা তোমাদের সঙ্গে সব সময়, আজ বলে নয়, চিরদিন, যবে থেকে এই চ্যানেল তৈরি হয়েছে তবে থেকেই খুব গভীরভাবে সম্পৃক্ত অবস্থায় রয়েছে। তোমাদের যাতে ভালো হয়, যা হয়, সে কারণে এটা নিরন্তর করে চলেছে, সেটা তোমরা খেয়াল রাখবে।
আচ্ছা, কবিতা শুরু হয় এইভাবে। আচ্ছা, এটা এটা মাথায় রাখতে হবে, কবিতার অনুবাদ কিন্তু বাংলায় করেছেন নবারুণ ভট্টাচার্য। তিনি একজন প্রখ্যাত সাহিত্যিক, মা মহাশ্বেতা দেবী, বাবা বিজন ভট্টাচার্য। সে মহাশ্বেতা দেবীর যে ছেলে নবারুণ ভট্টাচার্য, তিনি এটি বাংলায় অনুবাদ করেন। তো নামটা আমরা ভুলে যাব না কখনোই। নবারুণ ভট্টাচার্য, কেমন, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এটি যুদ্ধ বিধ্বস্ত একটা পরিবেশের মধ্যে, একটা প্রতিবেশের মধ্যে এই কবিতাটি শুরু হয়। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এই যে একটা মানুষ, একটা মানুষকে বোঝাই যাচ্ছে এখানে একজন প্রেমিক কথা বলছেন, যে তার প্রেমিকাকে, যে তার নিজস্ব নারী, তাকে একটা জায়গায় অর্থাৎ দরজায় দাঁড় করিয়ে সে চলে গেল দূর থেকে দূরে। এই যে যখন এই তিনটি বিন্দু লেখা হয় এরকম কোনো একটা কিছু দিয়ে, এই যে দূরে লেখার পর এই যে তিনটে বিন্দু দেয়া হয়েছে, এখান থেকে ব্যাপারটা অনন্তের দিকে চলে যায়। অর্থাৎ সীমাহীন একটা সময়ের মধ্যে, একটা অনন্ত সময়ের মধ্যে বিষয়টি ঢুকে পড়ে। তো এরকম একটা অনন্তকালের মধ্যে এই অপেক্ষাটা চলে গেছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে আসা হয়েছে, সে জানতো না যে আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, এবার যে পথ, যে রাস্তা, সেই পথে কি হলো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান, নান মানে সন্ন্যাসী, সন্ন্যাসিনী। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এবার সময়, বছর, এটা বয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্য প্রেক্ষিতে। এই প্রেক্ষিতের সাথে কোনো মিল নেই, তোমরা বড় হয়ে পড়বে। আমাদের বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি বাংলা কবিতার দিক দিশা বদলে দিয়েছিলেন, দিগন্ত বদলে দিয়েছিলেন, তার নাম জীবনানন্দ দাশ। তার একটি কবিতা আছে এরকম, যে আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে। একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক ছিল, তাহলে আবার তারাপদ রায়ের কবিতা বলতে হয়। খুবই সহজ কবিতা। সে কবিতায় বলা হচ্ছে অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। আমরা বলবো অনেক দিন পর দেখা হলো, এবার দিনের পর দিন যাবে, তারপর বছরের পর বছর, তারপর হয়তো জানা যাবে অথবা জানা যাবে না যে তোমার সঙ্গে আমার, অথবা আমার সঙ্গে তোমার আর কোনোদিনই দেখা হবে না। এই ছিল তারাপদ রায়ের কবিতা। যখন আমরা একটা মানুষের সাথে দেখা করি, যিনি, তোমরা যদি ঈশ্বর বিশ্বাস করো বা কোনো একটা শক্তিতে বিশ্বাস করো, আলাদা জিনিস, আমি সে প্রশ্নে যাচ্ছি না। কেউ তো একটা যদি ঠিক করে যে সম্পর্ক, কার সাথে কার দেখা হবে, কার সাথে কার দেখা হবে না, কার সাথে কোন সম্পর্ক থাকবে আর কোন সম্পর্ক থাকবে না, কোন সম্পর্ক এতদিন ধরে চলবে, তারপর আর চলবে না। এই জীবনটা আসলে না একটা এরকম একটা ট্রেনের মতো। ট্রেন শুরু হয় একটা স্টেশন থেকে, এটা আমাদের জীবন জন্ম, একটা স্টেশনে গিয়ে থামে, সেটা আমাদের মূল গন্তব্য অর্থাৎ মৃত্যু। এবার তুমি একটা ট্রেনে চেপে বসেছো, তুমি যাচ্ছ, একজন মানুষ উঠলো, তার তোমার সঙ্গে যাওয়ার কথা 3টে স্টেশন, সে নেমে গেল, আর কোনোদিনই উঠলো না। আবার এমনও হতে পারে কোনো একদিন উঠলো, না ওঠার সম্ভাবনাই বেশি। এইভাবে তুমি যত এগোবে, আস্তে আস্তে যেসব মানুষেরা তোমার কাছে আসার কথা তারা আসবে, কিন্তু তার নির্দিষ্ট স্টেশনে তারা কিন্তু নেমে যাবে। তুমি বুঝতেও পারবে না এই যে আজকে দেখা হলো, এই দেখাই শেষ দেখা, আর কখনোই দেখা হবে না। কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? আমরা যখন একটা মানুষের সাথে শেষ দেখা করি, তখন তো বোঝা যায় না এটা শেষ দেখা। আমরা আক্ষেপ করি, আমরা কষ্ট পাই, আমরা ভাবি মানুষটা চিরদিন আমার সাথে থাক। এটা বেশি হয় প্রেমের সম্পর্কে, বন্ধুত্বের সম্পর্কে, এটা বেশি করে হয় যে মানুষটা আমার সাথে আজন্মকাল থাকুক। থাকে না, কালের নিয়মে থাকে না। যা বলছিলাম, যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, মানে অনেকগুলো সময়, বছর কেটে গেছে।
বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানো রাস্তায়। যে পথ দিয়ে আমি হেঁটে এসেছিলাম, আমি না হাঁটার জন্য সেই পথে আজ ঘাস জন্মে গেছে। আমার চলে আসার যে পায়ের দাগ, সেটা ধীরে ধীরে ক্রমশ এবং অনিবার্যভাবে মুছে গেছে। আর একটার পর একটা পাথরের মতো একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। মানে এই যে একটা করে সময় যাচ্ছে, আর পাথর যেমন পাষাণ হয়ে খুব শক্ত হয়ে বুকে এঁটে বসে, আমাদের একটা কাঠিন্য দেয়, কঠোরতা দেয়, তারই প্রতীক্ষা অপেক্ষা একটা করে দিন যাচ্ছে, আর সে ভাবছে এই বুঝি আজকে এলো, এই বুঝি আজকে আসবে। আর তখন তো তোমাদের আজকের মতো এরকম হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ নয় যে চাইলেই তাকে দেখে ফেলা যায়। একটা করে দিন যায়, অপেক্ষা শুরু হয়, কিন্তু সে অপেক্ষার কোনো শেষ নেই, কোনো অবসান নেই। তো তাই জন্য মনে হয় পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর যুদ্ধ এলো। কি এলো? যুদ্ধ। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। কেমন যুদ্ধ এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়, যেন লাভা বেরোচ্ছে, ম্যাগমা বেরোচ্ছে, চারিদিক বিস্ফারিত হয়েছে, ফেটে একেবারে চারিদিক খারাপ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের চেহারা আমরা পাবো। কি কি হচ্ছে আমরা দেখি। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু খুন হলো, আমরা আয়ারও বেঁধে বেঁধে কবিতায় পড়েছি যে শিশুদের লাশ, তাদের শবদেহ চারপাশে ছড়ানো রয়েছে। তো শিশু খুন হলো বুঝলাম, কিন্তু বাড়িরা কিভাবে খুন হলো? বাড়িতে থাকা যে সমস্ত মানুষেরা, তাদের মৃত্যুকেই বলা হচ্ছে বাড়িরা খুন হলো। বাড়িরও তো মন আছে, বলো? তুমি একটা বাড়িতে যদি বহুদিন ধরে থাকো, সে বাড়ির প্রতি তো মায়া জন্মে যায় না? তুমি যেমন বাড়িটিকে ভালোবাসো, বাড়িরও তো একটা মন আছে, একটা অবচেতনের মধ্যে, একটা অপ্রাণের মধ্যে প্রাণ আরোপ করেছেন। একে অলংকারের ভাষায় সমাশক্তি অলংকার বলে। এটা নেরুদা করেছেন, অনুবাদ নবারুণ করে এটা তৈরি করেছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? যেই মেয়েটিকে আমি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দিয়ে এসেছিলাম। কেন বলো তো সেই মেয়েটির মৃত্যু হলো না? কারণ পৃথিবীতে সব কিছুর মৃত্যু হয়, সবার মৃত্যু আছে, একমাত্র একটা জিনিসের মৃত্যু নেই, সেটা হলো প্রেম। ভালোবাসা। আমি কিন্তু এই ভালোবাসা খুব সংকীর্ণ অর্থে শুধু একজন নারী পুরুষের ভালোবাসার কথা, একটি ছেলে মেয়ে ভালোবাসার কথা বলছি না। আমি কিন্তু খুব বৃহৎ অর্থে বলছি। অর্থাৎ ভালোবাসার শব্দটার কিন্তু অর্থ অনেক বড়, অনেক ব্যাপক, তার অনেক বিস্তার। আমি এটা বন্ধুর মধ্যে ভালোবাসার কথা বলতে পারি, মা বাবার ভালোবাসার কথা বলতে পারি, ভাই বোনের ভালোবাসার কথা বলতে পারি, পাড়া প্রতিবেশীর ভালোবাসার কথা বলতে পারি, তোমাদের বন্ধুদের ভালোবাসার কথা বলতে পারি। সমগ্রভাবে ভালোবাসার কথাটা আমি বলছি। তাহলে সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। যে সমতল ভূমি, যেখানে মানুষের বসতি ছিল, যে মানুষেরা এক জায়গায় থাকতো, সেখানে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার, এই যে দাগাচ্ছি আর কিন্তু আমি এক্সপ্লেন করছি, ব্যাখ্যা করছি, এটা কান খুলে একটু শোনো, নাহলে আবার তোমরা প্রশ্ন করবে, স্যার প্রশ্ন লিখিয়ে দিলেন না যে। এটা কোনো কথা নয়, শোনো মন দিয়ে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা স্বপ্ন দেখতে পারল না। তাহলে যে দেবতারা ধ্যানের মধ্যে ডুবেছিল, তারা উল্টে গেল এই যুদ্ধে, টুকরো টুকরো হয়ে গেল, তাদের স্বপ্ন নষ্ট হয়ে গেল। অর্থাৎ কি হলো? যে মানুষেরা ঈশ্বরে বিশ্বাস রেখেছিল, এই যুদ্ধের সময়, আগুনের সময়, রক্তের সময় কোনো দেবতা বাঁচাতে এলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতল মানে হাতের পাতা, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব তছনছ হয়ে গেল। একটা অনেক বড় একটা তালিকা দেয়া হয়েছে এই তছনছ হয়ে যাওয়ার, সেগুলো একটু খেয়াল রাখো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, ঝুলন্ত বিছানা,
গোলাপি গাছ, ছড়ানো করতল, চিমনি, জলতরঙ্গ সব ভেঙে যাওয়ার কথা, সব জ্বলে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। রক্তের কালো দাগ কেন? কারণ রক্ত এমনি সাধারণভাবে লাল হয়, কিন্তু অনেকক্ষণ সে রক্ত পড়ে থাকলে তার মধ্যে আস্তে আস্তে কালচে রং ধরে। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, অনেক সময় চলে যাওয়ার পর এরকম একটা বিভৎস ছবি পুরো কবিতার মধ্যে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। এই কবিতা যে কাব্যগ্রন্থ বাংলা যেটা সংকলিত হয়, সেই বইটির নাম বিদেশি ফুলে রক্তের ছিটে। সত্যি কবিতাটা পড়তে পড়তে যেন রক্তের ছিটে, আগুনের তাপ পাওয়া যায়, রক্তের ছিটে এসে যেন গায়ে লাগে। এটা একটু সুন্দর করে মনে রাখো তোমরা। শেষ লাইন, আর সেই মেয়েটি, যে মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করে রেখে আসা হয়েছিল, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অপেক্ষা কিন্তু এখনো ফুরোয়নি, শেষ হয়নি। মেয়েটা এখনো অপেক্ষা করে আছে এই ছেলেটি যুদ্ধ শেষে আবার ফিরে আসবে, তাদের মধ্যে আবার ভালোবাসার যে সম্পর্ক সেটা আবার স্থাপিত হবে। সেটা স্থাপিত হলো কিনা খুব বড় কথা নয় জীবনে, কিন্তু মেয়েটা এই যে মন প্রাণ দিয়ে অপেক্ষা করে আছে, এটা একটা গভীর কথা, অনেক বিরাট। এটা কোনো কিছুর প্রাপ্তির আশা না রেখে যখন কোনো একজন মানুষ ভালোবেসে যায়, আমি সব রকম ভালোবাসার কথা বলছি কিন্তু, যে এটা আমি পাবো তাই আমি ভালোবাসবো, বা এই লাভটা আমার হবে বলে আমি ভালোবাসবো তা নয়। অকারণের যে ভালোবাসা, কোনো কিছুর চাহিদা না রেখে যে ভালোবাসা, সেই ভালোবাসা অনেক বিরাট, অনেক বড়, অনেক ব্যাপ্ত। সেই ভালোবাসার কথাই এখানে তোমাদের বলা হয়েছে। সেই মেয়েটি কিন্তু অপেক্ষায় তেমনি দাঁড়িয়ে। তর্জমা করেছিল নবারুণ ভট্টাচার্য, বলেইছি আগে। বইয়ের নাম বিদেশি ফুলে রক্তের ছিটে, কবিতা লিখেছেন পাবলো নেরুদা। কবিতার নাম অসুখী একজন সুখহীন মানুষের কথা আর কি। সে এলে তো মিলন হতো, সুখ হতো, কিন্তু সুখ তো হয় না। শান্তি, গৃহস্থপনা সব তছনছ হয়ে যায়, কিন্তু তবু মেয়েটি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এই হলো তোমাদের কবিতা। লাইন ধরে ধরে বিশ্লেষণ করেছি, সুতরাং প্রশ্ন হলে অসুবিধা হওয়ার কথা নয়। তবু যদি হয় তাহলে তো আমি আছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। অবশ্যই মতামত জানিও, আর প্রথম থেকে পড়াশুনো করো। সবাই খুব ভালো থেকো। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।